যান। হ্যাঁ দিয়ে দিয়েছেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শুরু করতেছি। আসলে আমাদের নেটের সমস্যা থাকার কারণে, গোলযোগ থাকার কারণে আসলে তোমাদের কানেকশনটা হয়ে গেছে, কেটে গেছে। তা আবার বলতেছি আমি যে আমি একটা সার্কিট, এটা হচ্ছে স্টার ডেল্টা রূপান্তর পদ্ধতি। কিভাবে আমরা স্টার ডেল্টায় রূপান্তর করব। তবে সবচেয়ে আমরা যখন ম্যাথ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা জিনিস সবচেয়ে বেশি ইউজ করি সেটা হলো স্টার পদ্ধতি। কারণ স্টার পদ্ধতিটা হচ্ছে তুলনামূলক খুব সহজ এবং ইজি পদ্ধতি, এজন্য আমরা স্টার পদ্ধতিটাই বেশি ব্যবহার করি। তো তোমাদের এখানে যে বিষয়টা হচ্ছে, আমি একটা সার্কিট এঁকে নিছি। এঁকে নেওয়ার পরে যে বিষয়টা হলো যে আমি সার্কিটটা এঁকে নিলাম, এটা আবার আমি শুরু থেকে শুরু করতেছি। যে এই সার্কিটে ডেল্টার ক্ষেত্রে যেটা হয় এ বি বিসি সিএ, এই তিনটা জিনিস আমরা আসলে ডেল্টা যখন কানেকশন করি এ বি বিসি সিএ এই ফরম্যাটে করি। যখন দেখা যায় যে মোটরের তিনটা বিন্দু থাকে, ধরলাম যে এ বি সি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এভাবে। তা আমরা এটাকে কি করি, এ বি বিসি সিএ, অর্থাৎ এভাবে সংযোগটা করি, এ বি বিসি সিএ। এইভাবে আসলে আমরা ডেল্টা কানেকশনটা করি মোটরের ক্ষেত্রে। তা আমরা এই যে জিনিসটা, যেহেতু এটা একটা ডেল্টা ফরম্যাট আছে, তা সবসময় আমার মাথায় রাখতে হবে, ধরে নিলাম যে এই বিন্দুটাকে, এই রেজিস্টারটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আর এটাকে সি। মনে রাখবা যে এ এবং বি এর মাঝ থেকে আমরা একটা রেজিস্টার বের করব, এই দুই বাহু থেকে। বিসির মাঝ থেকে একটা বের করব, সি এর মাঝ থেকে একটা রেজিস্টার বের করব। তাহলে আমাদের সহজে এই ম্যাথটা করা সম্ভব হবে। কিন্তু অনেকেই বুঝতে পারো না যে কোথা থেকে বের করতে হবে, এই জন্য এটা বললাম যে এ বি বিসি সি এ প্রতিটা, অর্থাৎ এই যে দেওয়া আছে এ বি বিসি সি এ, অর্থাৎ এই যে রেজিস্টারগুলো দেওয়া আছে, অর্থাৎ এ বি এ এবং বি রেজিস্টার থেকে একটা বের করব, বিসি থেকে একটা বের করব, সি এ থেকে একটা রেজিস্টার বের করব এর মাঝ থেকে। তাহলে আমরা প্রথমে দেখি কি, সি এ থেকে এই সি এবং এর মাঝ থেকে একটা রেজিস্টার বের করে নিলাম। তারপরে স্টার সংযোগ কি হয়, একটা বিন্দুতে হয়, তিনটে প্রান্ত একটা বিন্দুতে হয়, এবং বাকি তিন প্রান্ত কি হয়, আমাদের লাইনের সাথে যুক্ত করতে হয়। তাহলে যেহেতু একটা বিন্দুতেই সংযুক্ত হবে স্টার সংযোগ, এবং দেখতে এরকম এই যে বিন্দুটা, তাহলে এইভাবেই আমাদের সংযোগ দিতে হবে। তাহলে এ এবং বি থেকে একটা রেজিস্টার বের হবে, দিলাম, এবং বি এবং সি থেকে একটা রেজিস্টার বের করব। তাহলে ধরলাম যে এটাকে আর1, এটা হচ্ছে আর2, আর এই মানটা ধরলাম আমি আর3। এখন এই আর1 আর2 এবং আর3 এই তিন জিনিসটার মান বের করতে হবে। তাহলে আর1 এর মান বের করতে গেলে আমি কি বলছি, যে আমরা যদি ডেল্টা থেকে স্টারে রূপান্তর করি, তাহলে যেহেতু আর1, লক্ষ্য রাখতে হবে এই আর1 এর পাশাপাশি রেজিস্ট্যান্স কি, এদের গুণফল। তাহলে আর1 এর পাশাপাশি আছে 2 এবং 4, তাহলে আর1 এর পাশাপাশি রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ সমস্ত ডেল্টা রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। তাহলে 3 + 4 ইকুয়াল টু আসতেছে, দেখো 8কে যদি আমরা ভাগ দেই, 8 ভাগ হচ্ছে আমাদের 3, 4, 7 আর 2, 9, তাহলে আসতেছে আমাদের 0.89 ওহম। এখন অনুরূপভাবে যদি আর2 বের করি, আর2 ইকুয়াল টু কী পাবো, আর2 ইকুয়াল টু আর2 এর পাশাপাশি কি আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আর2 এর পাশাপাশি আমাদের কি আছে, আর2 এর পাশাপাশি যেটা আছে 2 এবং 3, তাহলে 2 এবং 3 এই রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল, 2 এবং 3 আর2 এর পাশাপাশি রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ সমস্ত ডেল্টা রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। তাহলে 2, 3 প্লাস হচ্ছে 4 সমান সমান আমরা কত পাবো। অর্থাৎ আবার যদি আমরা চিন্তা করি, তাহলে আছে 6কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে আসতেছে আমাদের 0.67 ওহম। আচ্ছা, তোমরা যদি ঘোলা বোঝা যায় সেইটাও কমেন্ট করবা। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে আর3। এখন আর3 কীভাবে বের করব, সেম একই ঘটনা। আর3 ইকুয়াল টু হচ্ছে আর3 এর পাশাপাশি রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল। তাহলে আর3 এর পাশাপাশি আছে
3 এবং 4 ওহম, তাহলে 3 ইন্টু হচ্ছে 4 বা সমস্ত ডেল্টা রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল ইকুয়াল টু পাবো, এটা আমরা পাইছিলাম হচ্ছে 1.33 ওহম। এই এখন যেহেতু আমরা 2, 3 এবং 4 এই তিনটা রেজিস্ট্যান্সকে কী করলাম, আমরা ডেল্টা থেকে স্টারে রূপান্তর করছি, তার মানে এই তিনটা এই কয়েকটা রেজিস্ট্যান্সের কাজ শেষ, এগুলোর আর কোনো কাজ থাকবে না। তাহলে কি করব আমরা, এভাবে আমরা নতুন একটা সার্কিট, তোমরা আসলে এভাবে মুছতে পারবে না খাতায়, সেজন্য নতুন একটা সার্কিট রাখতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে এখানে যুক্ত করে দেবো, এটাকে এখানে আর এটাকে এখানে, শুধু মাথাগুলো টেনে এনে যে প্রান্তগুলো খুলে ফেললাম ওখানে যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা R1 এর মান কত পাইলাম, 0.89 ওহম, R2 ইকুয়াল টু পাচ্ছি 0.67 ওহম, আর এটা ইকুয়াল টু R3 ইকুয়াল টু পাইলাম হচ্ছে 1.33 ওহম। এখন দেখো এই অংশে দেখো এই রেজিস্ট্যান্সের মান এবং এই রেজিস্ট্যান্সের মান এরা দুজন কিন্তু সিরিজে আছে, কারণ তারা একটি তারের মধ্যে আছে। আমি যদি কারেন্ট পাঠাই এখান থেকে R1 থেকে, প্রথমে R2 এবং R3 ভাগ হয়ে যাবে, R2 সরাসরি আবার কি করবে 10 ওহমকে দিবে, এখানে ভাগ হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এরা দুজন কি আছে, সিরিজে আছে, R3 এবং 8 ওহমও সিরিজে আছে। তাহলে এখান থেকে ধরলাম, এটাকে ধরে নেই তোমাদের সুবিধার জন্য, যে এটাকে R4 ধরলাম আর এটাকে R5 ধরলাম, সমস্যা নাই তাতে কোনো। এখন এই R2 এবং R4কে যোগ করলে দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ আমার R5 পর্যন্ত আছে। তাহলে R2 এবং R4 এই দুইটা রেজিস্ট্যান্সকে যুক্ত করলে আমি R2 অথবা R4 পাবো না, কারণ এই দুইটা যুক্ত করার পরে আমার কি হবে, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা R24 লিখতে পারি অথবা R6 ধরে করতে পারি, কোনো সমস্যা নাই তাদের, কারণ আমি দুইটা রেজিস্ট্যান্সকে যখন যুক্ত করতেছি তাহলে পূর্বের R4 এর মান হচ্ছে কত 10, R2 এর মান হচ্ছে 6 ওহম, তার মানে কি এই থেকে যোগ করলে আমার আছে 10.67 ওহম। তার মানে কি আগের দুইটা রেজিস্ট্যান্স ছিল R2 এবং R4 এর মানের সমান নয়, তার মানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, সেটাকে ধরে নিলাম আমি। তোমরা এভাবে লিখতে পারো R24, অর্থাৎ এটা দ্বারা বুঝেছি 2, 4 এর যোগফল, অথবা তোমরা যেহেতু R5 পর্যন্ত আছে এখানে R6 ধরে নিতে পারো। R6 ইকুয়াল টু আমরা ধরতে পারি, তাহলে 6, 7 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 10.67 ওহম। এবং R3 এবং R5 এই দুটো যুক্ত হয়ে আবার একটা নতুন রেজিস্ট্যান্স তৈরি হবে, সেটাকে ধরলাম আমরা R7, সেটা হচ্ছে কত 1.33 প্লাস হচ্ছে 8, আমরা লিখতে পারি 9.33 ওহম। তাহলে এই দুইটা করে রেজিস্ট্যান্স দিয়ে আমাদের কি হলো, যে দেখা যাচ্ছে এখন যদি আমি একটা সার্কিট আঁকি, তাহলে এই সার্কিটটাতে এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এখন সার্কিটটাকে যদি আমি সাজাই, এই সার্কিটটাকে টেনে যদি একটু সোজা করি সুন্দর করার জন্য, এখন এই R6 কত পাইলাম আমরা 10.6 ওহম, আর এটা ইকুয়াল টু পাইলাম হচ্ছে 9.33 ওহম। এখন এই যে এটা ধরছিলাম আমি R6 আর এটা ধরছিলাম কত R7। এখন যে বিষয়টা হচ্ছে এই জায়গাটায় R1 যখন কারেন্ট দিবে তখন কাকে দিবে, R6 এবং R7কে দেবে। তার মানে কি এই দুই ব্যক্তির মধ্যে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এরা হচ্ছে প্যারালাল সার্কিট। এখন আমরা প্যারালালের নিয়ম জানি, তোমরা এটা একটু দেখে নাও। এখন আমরা যেহেতু প্যারালালের নিয়ম জানি, সেক্ষেত্রে প্যারালাল রেজিস্ট্যান্স সমাধানের নিয়ম হচ্ছে, যদি এই R6 এবং R7 এই দুইটাকে আমরা সমাধান করতে যাই, তাহলে R6 এবং R7 মানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, সেটাকে আমরা R6-7ও বলতে পারি, অথবা ধরলাম যে যেহেতু এখানে R7 পর্যন্ত আছে, ধরলাম নতুন রেজিস্ট্যান্সটা হচ্ছে R8। তাহলে R8 ইকুয়াল টু কী হবে, প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ হচ্ছে ওই প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। এটাকে আমাদের ক্যালকুলেশন করলে যে মানটা আসবে
10.67 ইন্টু 9.33 ভাগ হচ্ছে তোমাদের 10.67 প্লাস হচ্ছে 9.33। ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসছে 4.97 ওম। এখন R8 পাইলাম, তার মানে কি এই দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। যখন আমরা সার্কিটটাকে সমাধান করব, এই সার্কিট কি হবে, আমি দেখো R6 এবং R7 এই দুটোকে যখন আমরা সমাধান করলাম, সমাধান করার পরে এটা কি হলো R8, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স তৈরি হলো, নতুন একটা রেজিস্ট্যান্স যার নাম হচ্ছে R8। তার মানে এই দুটার কাজ শেষ। তাহলে এই দুটো মিলে আমরা একটা রেজিস্ট্যান্স পাইলাম, সেটা কত হচ্ছে R8 ইকুয়াল টু হচ্ছে 4.97 ওম। এখন এই দুইটা রেজিস্ট্যান্স দেখো সিরিজে আছে সাথে এটা, অর্থাৎ এই তিন রেজিস্ট্যান্স দ্বয় কি আছে, সিরিজ অবস্থায় আছে। কারণ আমার যখন কারেন্ট আমরা যখন সোর্স থেকে পাঠাবো R5 দেবে কাকে, এই 5 ওম থেকে যাবে R1-এ, R1 থেকে যাবে কত R8-এ। তার মানে কি কারেন্ট ভাগ হওয়ার কোনো এখানে সুযোগ নাই। তাহলে এখান থেকে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করব। RT ইকুয়াল টু কী লিখতে পারি, সমস্ত RT আমরা সিরিজের ক্ষেত্রে জানি যে রেজিস্ট্যান্স বা মোট সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্স বের করার নিয়ম হচ্ছে সমস্ত রেজিস্ট্যান্সের যোগফলের সমান। অর্থাৎ মোট সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য আছে সেখানে বলাই আছে মোট রেজিস্ট্যান্স হবে সকল সিরিজ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফলের সমান। তাহলে RT ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 প্লাস 0.89 প্লাস হচ্ছে 4.97। এটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি, 5 প্লাস 0.89 প্লাস 4.97, তাহলে 10.86 ওহম। তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা পাইলাম। তাহলে এখান থেকে আমাদের মোট কারেন্টটা বের করতে হবে। এটাই আমাদের চাইছিল যে মোট কারেন্ট ইকুয়াল টু কত। তাহলে I ইকুয়াল টু আমরা কি জানি যে I ইকুয়াল টু হচ্ছে V ভাগ RT, টোটাল ভোল্টেজ ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ আমাদের ছিল 50 ভাগ হচ্ছে 10.86, এটাকে ভাগ করলে কত এম্পিয়ার আসে, 4.60 আসে। 50 ভাগ হচ্ছে 10.86, তাহলে 4.60। তাহলে আমাদের কারেন্টের মান আসলো 4.60 এম্পিয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার, যে এভাবে আমরা কারেন্টের মানটা বের করতে পারি। তা তোমাদের কাজ হচ্ছে এই সার্কিট, আমি বলতেছি বারবার বলতেছি, তোমরা যদি এই সার্কিট ভালো করে বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো করার জন্য কোনো সময় লাগবে না এবং খুব সহজ মনে হবে। আগে সার্কিটটাকে ভালো করে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এটা স্টার অবস্থায় আছে না ডেল্টা অবস্থায় আছে। তবে আমরা দেখব যদি সব ক্ষেত্রে ডেল্টা অবস্থায় থাকে, সব ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন সার্কিটের কোন জায়গায় ডেল্টা অবস্থায় আছে। এই সার্কিটটাকে তোমরা যদি পিছনেও ডেল্টা স্টার করো তাও চলবে। এখানে আগে বুঝতে হবে যে তুমি যে কোনো স্থানে স্টার প্রয়োগ করতে পারো, কিন্তু এই প্রয়োগটা যদি বুঝতে পারো তাহলে আমাদের এই ম্যাথটা করা কোনো ব্যাপার না, কারণ এগুলো হচ্ছে একদম ইজি ম্যাথ, জাস্ট বুঝতে হবে। তা সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা হয়তো এর চেয়েও জটিল ম্যাথ নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা অনলাইনে যুক্ত নেই অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবা, ভিডিওটাকে বারবার টেনে, যেখানে বুঝবা না এখানে সুবিধা হচ্ছে অনলাইন ক্লাসে যেহেতু আমাদের রেকর্ডিং থাকে, তোমরা বারবার যে জিনিসটা স্কিপ করে যায়, অর্থাৎ তোমরা ক্লাসে অনেক সময় বুঝতে পারো না, দেখা যাচ্ছে যে স্কিপ হয়ে যাচ্ছে, স্যার বলছে তুমি অন্যমনস্ক, সেই জায়গায় এইখানে একটা বড় সুবিধা হলো তুমি স্কিপ হয়ে গেলেও পরে আবার টেনে টেনে এটাকে নোট করতে পারবো। অবশ্যই এই সার্কিটের নোট করবা, এবং নোট আমি কিন্তু সব স্টুডেন্টের কাছ থেকেই দেখবো যখন আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হবে ফিজিক্যালি, অর্থাৎ তখন আমি নোট নিয়ে রাখবো। তা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।